আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে করডাটা পর্বের ডিটেলসটা। করডাটা পর্বের ডিটেলসে যদি আমরা আসি, দেখো প্রথমেই করডাটা পর্বের একটা শ্রেণী বিভাগ দেওয়া আছে। করডাটা পর্বের শ্রেণী বিভাগটা যদি আমরা দেখি, করডাটা পর্বকে তিনটে উপপর্বে ভাগ করা হয়েছে। এই তিনটে উপপর্বের নাম কি কি? এই তিনটে উপপর্বের নাম হচ্ছে ইউরো করডাটা, সেফালো করডাটা এবং ভার্টিব্রাটা। তাহলে করডাটা যে পর্বটা আছে প্রাণী জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্ব, সেই পর্বটার নাম করডাটা পর্ব। করডাটা পর্বকে আমরা তিনটে উপপর্বে ভাগ করছি। একটা উপপর্বের নাম হচ্ছে ইউরো করডাটা, আরেকটি উপপর্বের নাম হচ্ছে সেফালো করডাটা এবং অপর একটি উপপর্বের নাম হচ্ছে ভার্টিব্রাটা। এবং এই যে ইউরো করডাটা, এটাকে আবার আমরা তিনটা ক্লাসে ভাগ করছি। কি কি ক্লাস? দেখো, এসিডিয়াসিয়া, তারপরে ভাগ করছি থেলিয়েসিয়া এবং লার্ভেসিয়া। ঠিক আছে, তাহলে এসিডিয়াসিয়া, থেলিয়েসিয়া এবং লার্ভাসিয়া। করডাটা যে পর্বটা আছে তার যে তিনটে উপপর্ব, এর মধ্যে প্রথম উপপর্বটার নাম হচ্ছে ইউরো করডাটা। সেটাকে আমরা তিনটা ক্লাসে ভাগ করছি, এসিডিয়াসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া। এটাকে তুমি এটিএল দিয়ে মনে রাখতে পারো, এটিএল। এরপরে আমরা চলে আসি সেফালো করডাটা। এটাকে কোথাও কোনো ভাগে আর ভাগ করা হয়নি। ভার্টিব্রাটাকে আবার ভাগ করা হয়েছে। দেখো, ভার্টিব্রাটা উপপর্বটাকে ভাগ করা হয়েছে দুইটা সুপার ক্লাসে, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। এখন একটা জিনিস খেয়াল করো, সুপার ক্লাস কথাটা দেখে কেমন কেমন লাগতেছে না? যে সাবফাইলাম, ফাইলামের আন্ডারে সাবফাইলাম আছে, বুঝলাম, তারপরে তো ক্লাস থাকতে পারতো, কেন সুপার ক্লাস? এইখানে ব্যাপারটা দেখো, ভার্টিব্রাটা হচ্ছে সবচেয়ে, আমরা যদি দেখি প্রাণী জগতের যে পর্বগুলো আছে সবচেয়ে উন্নত পর্ব হচ্ছে করডাটা। আর এই করডাটার মধ্যে আবার সবচেয়ে উন্নত কে? করডাটার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ভার্টিব্রাটা। করডাটার মধ্যে সবচেয়ে উন্নত পর্বটার উন্নত উপপর্বটার নাম ভার্টিব্রাটা হওয়ার কারণে এটাকে ক্লাসে ভাগ করার আগে সরাসরি দুইটা সুপার ক্লাসের আন্ডারে রাখা হয়েছে। বুঝতে পারছো? যেমন দেখো, আমরা দেখি যে আমাদের ওই যে ঢাকা সিটি আছে, এটাকে অনেক বড় সিটি হওয়ার কারণে এটাকে কাজের সুবিধার্থে কি করছে, ঢাকা উত্তর দক্ষিণ এরকম দুইটা ভাগে ভাগ করছে, তাই না? এটা কিন্তু অন্য কোনো সিটিতে, দেখো চিটাগং বলো, রাজশাহী, খুলনা, বরিশাল, কোথাও কিন্তু কোনো সিটিকে এভাবে ভাগ করা হয়নি। কাকে ভাগ করা হয়েছে? আমাদের যে ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রাটাকে ভাগ করা হয়েছে দুইটা সুপার ক্লাসে। সুপার ক্লাস 1 হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা। এবং সাইক্লোস্টোমাটার আন্ডারে কারা কারা আছে? দুইটা ক্লাস আছে, আমরা জানি, পেট্রোমাইজেন্টিডা এবং মিক্সিনি। এটাকে আমরা এমপি দিয়ে মনে রাখতে পারি, মিক্সিনি এবং পেট্রোমাইজেন্টিডা। এবং ন্যাথোস্টোমাটাকে 7টা ক্লাসে ভাগ করা হয়েছে, যেটা আমরা মনে রাখি এই একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে কাসারাম। কাসারাম, কাসারাম। দেখো, এখানে সিতে হচ্ছে কন্ড্রিকটিস, এতে হচ্ছে একটিনোপটেরোজি, এসে হচ্ছে সার্কোপটেরোজি, এতে হচ্ছে এমফিবিয়া, আর এ হচ্ছে রেপটিলিয়া, এতে হচ্ছে এভিস এবং এমে কি? এমে হচ্ছে ম্যামেলিয়া, এমে হচ্ছে ম্যামেলিয়া। তাহলে এই যে চারটা দেখতেছি, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন রিটেন পড়বো, রিটেনও এদের ডিটেলসগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, বাট আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছকটা। কিসের জন্য? আমাদের এমসিকিউ এর জন্য। পরীক্ষা ধরে এইভাবে আসবে, কোনটি করডাটা পর্বের উপপর্ব নয়, বা ইউরো করডাটা পর্বের মধ্যে কোন কোন শ্রেণী আছে, সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসে কোন শ্রেণীটা আছে, ন্যাথোস্টোমাটাতে কোন শ্রেণীটা আছে। দেখো, এইখানে আমরা সামনে আরো ডিটেলস করবো, তাও দুই একটা কথা একটু খেয়াল করো। দেখো, চোয়ালবিহীন মেরুদণ্ডী, পরীক্ষা এইভাবে আসতে পারে, চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী কোনটি? মিক্সিনি এবং পেট্রোমাইজেন্টিডা। আর চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী কি কি আছে, তখন এই শ্রেণীগুলোর নাম পড়বা। এখন আমরা যদি চলে আসি একটু ডিটেলসে, যদি চলে আসি ইউরো করডাটা, আমরা সবার প্রথমেই পড়বো কি? সবার প্রথমেই পড়বো হচ্ছে ইউরো করডাটা। ইউরো কথাটা আসছে আসলে একটা শব্দ থেকে, সেই শব্দটা হচ্ছে অরা। একটা গ্রিক শব্দ থেকে আসছে, সেই গ্রিক শব্দটা হচ্ছে অরা। এই গ্রিক অরা শব্দটার মানে কি? গ্রিক অরা শব্দটার মানে হচ্ছে লেজ। আর করডাটা কথাটা কি মিন করে? করডাটা কথাটা মিন করে হচ্ছে নটকট। করডাটা কথাটা কি মিন করে? করডাটা কথাটা মিন করে হচ্ছে নটকট। তাহলে এখানে আমরা কি বুঝতে পারতেছি? এখানে আমরা বুঝতে পারতেছি হচ্ছে এই যে ইউরো করডাটাটা আছে, ইউরো করডাটা উপপর্ব আছে, এই উপপর্বের লেজ হচ্ছে নটকট বহন করে। ইউরো করডাটা উপপর্বের কে নটকট বহন করে? লেজ। তাহলে ইউরো করডাটার যখন বৈশিষ্ট্য পড়বা, তোমরা স্বাভাবিকভাবেই জানো, এই যে পর্ব বলি, উপপর্ব বলি বা ক্লাস বলি, এই চ্যাপ্টার থেকে সাধারণত পরীক্ষায় কি আসে? সাধারণত পরীক্ষায় আসে হচ্ছে বৈশিষ্ট্য। সাধারণত পরীক্ষায় কি আছে? বৈশিষ্ট্য। তাহলে এইখানে ইউরো করডাটা শব্দটার মানে হচ্ছে লেজ, নটকট বহন করে। আমরা যখন করডাটা পর্বের বৈশিষ্ট্য পড়ছি, তোমাদের অবশ্যই অবশ্যই মনে আছে, করডাটা পর্বের প্রাণীদের দেহে আমরা জানি যে লার্ভা দশায় বা আজীবন বা ভ্রূণীয় জীবনে কিংবা আজীবন তাদের দেহে কি থাকে? নটকট থাকে। তাহলে এইখানে আমরা একটা বৈশিষ্ট্য মনে রাখবো এইভাবে, লেজ, নটকটটা কোথায় সীমাবদ্ধ থাকে? নটকটটা সীমাবদ্ধ থাকে কেবল লেজে।
নটকটটা সীমাবদ্ধ থাকে কোথায়? কেবলমাত্র লেজে। তাহলে তুমি ইউরোকর্ডাটা লিখে তুমি 1 নাম্বার বৈশিষ্ট্যে তুমি কি লিখতে পারো? লার্ভা দশায় কেবল নটকট উপস্থিত থাকে। লার্ভা দশায় নটকট উপস্থিত থাকে কেবল কোথায়? লেজে। কিন্তু পরিণত প্রাণীতে কোনো নটকট থাকে না। তাহলে নটকট থাকে কোথায়? নটকট থাকে শুধুমাত্র লেজে। তাহলে এই পয়েন্টটাই পরীক্ষার খাতায় লিখবে, নটকট থাকে শুধুমাত্র লেজে। এবং কোন দশায়? এবং সেটা হচ্ছে লার্ভা দশায়। সেটা কোন দশায়? সেটা হচ্ছে লার্ভা দশায়। সেটা কোন দশায়? সেটা হচ্ছে লার্ভা দশায়। এবং পরিণত প্রাণীতে কোনো নটকটই থাকে না। তাহলে 1 নাম্বার পয়েন্টটা তোমরা খাতায় লিখো, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে লার্ভা দশায় লেজে নটকট থাকে, কিন্তু পরিণত প্রাণীতে নটকট থাকে না। তাহলে আবারও বলতেছি, ইউরোকর্ডাটা শব্দটার মানে আমরা বুঝতেছি লেজে কি আছে? লেজে হচ্ছে নটকট আছে। এবং সেই নটকটটা কোন দশায় থাকে? কেবলমাত্র লার্ভা দশায় থাকে। পরিণত প্রাণীতে কোনো নটকট থাকে না। পরিণত প্রাণীতে কোনো নটকট থাকে না। তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, আমাদের মনে আছে হয়তো কর্ডাটা পর্বে 3টা বৈশিষ্ট্য ছিল গুরুত্বপূর্ণ, মনে আছে কি কি থাকে? নটকট থাকে, তারপর আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? আরেকটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে এদের ক্ষেত্রে স্নায়ুরজ্জু থাকে। আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? এদের ক্ষেত্রে স্নায়ুরজ্জু থাকে। স্নায়ুরজ্জু থাকে। তাহলে এই যে কর্ডাটা পর্বের আন্ডারে যে উপপর্ব 1 ইউরোকর্ডাটা, এদের ক্ষেত্রে মনে রাখবো সেকেন্ড পয়েন্টটা আমরা এইভাবে লিখবো, নার্ভ কট। নার্ভ কট বা স্নায়ুরজ্জু। নার্ভ কট বা স্নায়ুরজ্জু কেবলমাত্র কোন দশায় থাকবে? স্নায়ুরজ্জু কেবলমাত্র লার্ভা দশায় থাকবে। স্নায়ুরজ্জু কেবল কোন দশায় থাকবে? কেবল লার্ভা দশায় থাকবে। স্নায়ুরজ্জু কেবল কোন দশায় থাকবে? কেবল লার্ভা দশায় থাকবে। স্নায়ুরজ্জু কেবল কোন দশায় থাকবে? লার্ভা দশায় থাকবে। তাহলে আমাদের 2টা পয়েন্ট গেল। এরপরে আমরা যদি চলে আসি যে ইউরোকর্ডাটা পর্বের মধ্যে অনেকগুলো প্রাণী আছে, এর মধ্যে ইউরোকর্ডাটা একটা প্রাণীর ছবি যদি আমি একটু সিম্পল ভাবে একটু আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা ইউরোকর্ডাটা পর্বের একটা প্রাণী। এটা একটা ইউরোকর্ডাটা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে তোমার মাথার উপরে 2টা শিংয়ের মতো অংশ থাকে। মাথার উপরে 2টা শিংয়ের মতো 2টা প্রবর্ধন থাকে। মাথার উপরে শিংয়ের মতো কি থাকবে? 2টা প্রবর্ধন থাকবে। এই 2টা প্রবর্ধনের নাম কি? এই 2টা প্রবর্ধনের নাম হচ্ছে সাইফন। মাথার উপরে 2টা প্রবর্ধন থাকে। এই 2টা প্রবর্ধনের নাম কি? এই 2টা প্রবর্ধনের নাম হচ্ছে সাইফন। তাহলে এই যে ইউরোকর্ডাটা পর্ব, এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেহের উপরের অংশে 2টা প্রবর্ধন থাকে। এই প্রবর্ধনের নাম হচ্ছে সাইফন। কি নামক প্রবর্ধন থাকে? সাইফন নামক প্রবর্ধন থাকে। যাদের সাহায্যে ওরা কি করে জানো? যাদের সাহায্যে ওরা হচ্ছে পানিকে আন্দোলিত করে। পানিকে আন্দোলিত করে। পানিকে আন্দোলিত করে। পানিকে আন্দোলিত করে। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরা, এই যে দেখো শিংয়ের মতো অংশ, এরা কি করবে? এরা যে পানিতে থাকে সেখানকার পানিকে হচ্ছে ঝাপটায়। ধরো তুমি যখন সাঁতার কাটতে যদি কেউ পুকুরে নামে, কিংবা সাঁতার কাটতে যদি কেউ সুইমিং পুলে নামে, তখন কি করে? সেখানকার পানিগুলোকে হাত দিয়ে নাড়াচাড়া করে না? একইভাবে এই সাইফনের সাহায্যে হচ্ছে পানিকে আন্দোলিত করে। আমরা ফোয়ারা জিনিসটা চিনি, তাই না? ফোয়ারাতে কি হয়? পানি একবার উপরে উঠে নিচে নামে, উপরে উঠে উপরে উড়ে, আবার পানিটা নিচে নামে, সেই পানিটা আবার উপরে উঠে। এই ঠিক সেম ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে যে সাইফনটা থাকে, এটার সাহায্যে ওরা কি করে? পানিকে হচ্ছে পানি ছিটায়। ঠিক আছে? এই কারণে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে কি নামে ডাকা হয়? ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে ডাকা হয় হচ্ছে সাগর ফোয়ারা নামে ডাকা হয়। তাহলে এই কথাটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সাগর ফোয়ারা বলা হয় কোন উপপর্বের প্রাণীদেরকে? তাহলে সাগর ফোয়ারা বলা হবে কোন উপপর্বের প্রাণীদেরকে? সাগর ফোয়ারা বলা হবে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদেরকে। তাহলে তুমি দেখো, আমরা যদি আসি তাহলে আমার কিন্তু 3টা বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেছে। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে লার্ভা দশায় কেবলমাত্র লেজে নটকট থাকে, পরিণত প্রাণীতে থাকে না। তারপর 2 নম্বর পয়েন্ট বলবো, স্নায়ুরজ্জু থাকে, সেটাও কেবলমাত্র কোন দশায়? সেটাও কেবলমাত্র লার্ভা দশায়। স্নায়ুরজ্জু থাকে, সেটাও কেবলমাত্র লার্ভা দশায়। নটকট থাকে, সেটাও লার্ভা দশায়। এবং কোথায় সীমাবদ্ধ? কেবলমাত্র লেজে সীমাবদ্ধ। তারপরে তাদের দেহের 3 নম্বর পয়েন্ট কি লিখবো? তাদের দেহের উপরের প্রান্তে 2টি প্রবর্ধন থাকে, যাদের সাহায্যে তারা পানিকে আন্দোলিত করে। এই প্রবর্ধনগুলোর নাম কি? এই প্রবর্ধনগুলোর নাম হচ্ছে সাইফন। এই সাইফনের উপস্থিতির জন্য এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে ডাকা হয় সাগর ফোয়ারা নামে ডাকা হয়। তাহলে দেখো, বইতে যে সিরিয়ালে যেভাবে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, তোমরা ওভাবে লিখতে যাও না। ওভাবে লিখতে যাওয়ার দরকার নেই। ওভাবে লিখতে যাওয়ার দরকার নেই। ওভাবে লিখতে যাওয়ার দরকার নেই। মনে থাকবে, ওভাবে লিখতে যাওয়ার
দরকার নেই। কেন? কারণ ওইভাবে লিখলে দেখবা বইতে অনেক কঠিনভাবে লিখছে। এর থেকে বরং আমি যেভাবে বলতেছি এই সিরিয়ালে লিখো, দেখবা তোমার পরীক্ষাটা ভালো হবে। তারপরে যদি আমরা আসি, দেখো এদেরকে বলা হয় সাগর ফোয়ারা, তাহলে আমার 3টা বৈশিষ্ট্য গেল। এখন স্বাভাবিকভাবে যদি তাহলে তোমাকে আমি 4 নাম্বার পয়েন্ট যদি বলি এরা সামুদ্রিক প্রাণী, তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল কি, এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী, এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী। তারপরে আসি আমরা হচ্ছে, তারপরে আমরা আরও কিছু বৈশিষ্ট্য যদি পড়ি, 5 নাম্বার বৈশিষ্ট্য যদি আসি, এদের দেহে বাইরের দিকে একটা আবরণ থাকে, এদের দেহের বাইরের দিকে একটা আবরণ থাকে, এদের দেহের বাইরের দিকে একটা আবরণ থাকে। ধরো এই যে বাইরের দিকে এইখানে একটা আবরণ থাকে, এই আবরণীটার নাম কি জানো? এই আবরণীটার নাম হচ্ছে টিউনিক। এই আবরণীটার নাম কি? টিউনিক। তাইলে আমরা একটা পয়েন্ট লিখব, এদের দেহ টিউনিক নামক আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এদের দেহের যে আবরণটা আছে, এদের দেহের আবরণের নামটা কি? এদের দেহের আবরণের নাম হচ্ছে টিউনিক। এদের দেহের আবরণের নাম হচ্ছে কি? এদের দেহের আবরণের নাম হচ্ছে টিউনিক। এই টিউনিকটা কি দ্বারা নির্মিত? এই টিউনিকটা নির্মিত হচ্ছে টিউনিসিন দ্বারা। এই টিউনিকটা নির্মিত কি দ্বারা? এই টিউনিকটা হচ্ছে টিউনিসিন নামক পদার্থ দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? টিউনিসিন। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে টিউনিসিন কোন ধরনের পদার্থ? মনে রাখবা টিউনিসিন হচ্ছে সেলুলোজ জাতীয় পদার্থ। সেলুলোজ, আমরা শর্করা যখন পড়ছি তখন ওইখানে অনেক ধরনের শর্করা পড়ছো, তার মধ্যে একটা শর্করার নাম ছিল সেলুলোজ। তাহলে টিউনিসিন কোন ধরনের শর্করা জাতীয় পদার্থ? সেলুলোজ জাতীয় শর্করা পদার্থ, সেলুলোজ নির্মিত শর্করা জাতীয় পদার্থ। ঠিক আছে, এরপর আমরা যদি চলে আসি, দেখো কর্ডাটা পর্বে যে আমরা যদি দেখতেছি, কর্ডাটা পর্বকে 3টে উপপর্বে ভাগ করছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবং তুমি দেখো ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার নিচে লেখা আছে, এদেরকে কি বলে? আমরা এদেরকে বলি হচ্ছে আমরা আদি কর্ডাটা। এদেরকে আমরা কি বলে? এদেরকে বলি হচ্ছে আমরা আদি কর্ডাটা। এদেরকে কি বলবো আমরা? এদেরকে বলবো হচ্ছে আদি কর্ডাটা। তাহলে এদের রক্ত সংবহনতন্ত্র নিশ্চয়ই আমাদের মতো উন্নত হবে না, তার মানে বদ্ধ হবে না। এদের যেহেতু এরা আদি কর্ডাটা, তাহলে আদি প্রকৃতির প্রাণীদের যেমন রক্ত সংবহনতন্ত্র থাকে, এদের রক্ত সংবহনতন্ত্র হবে সেই ধরনের। তাহলে এদের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের হবে? এদের রক্ত সংবহনতন্ত্র হবে হচ্ছে মুক্ত ধরনের। রক্ত সংবহনতন্ত্র হবে হচ্ছে মুক্ত ধরনের। এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত ধরনের। তারপরে দেখবা বইতে আরেকটা পয়েন্ট আছে, এদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। কোন ধরনের পেরিস্টালসিস দেখা যায়? রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। দেখো আমাদের যে রক্ত প্রবাহ সেটা হচ্ছে সবসময় একমুখী, কিন্তু ওদের ক্ষেত্রে কি জানো? ধরো হৃৎপিণ্ডের, আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে রক্ত কোথায় আসে? ডান নিলয়ে। ডান নিলয় থেকে ফুসফুস হয়ে বাম অলিন্দ হয়ে বাম নিলয়ে চলে যায়, তাই না? ওদের ক্ষেত্রে কি হয় জানো? একবার যদি দেহের মানে ডান পাশের হৃৎপিণ্ড থেকে বাম পাশে যাবে, আবার পরের বার কি হবে? উল্টাটা হবে। বুঝতে পারছো? আমাদের রক্ত যেমন এক সিরিয়ালে চলে যায়, ওদের ক্ষেত্রে সেটা হয় না। ওদের ক্ষেত্রে রক্ত হৃৎপিণ্ডের একবার বাম পাশ থেকে ডান দিকে গেলে পরের বার আবার কোন দিকে আসে? পরের বার আবার ডান দিক থেকে বাম দিকে আসে। এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটাকে বলা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এই কথাটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বইতে গোল দিয়ে রাখবা। আমি যদি বলি কয়েকটা কথা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে টিউনিসিন আবরণ থাকে কাদের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। সাগর ফোয়ারা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রিভার্স পেরিস্টালসিস কাদের ক্ষেত্রে ঘটে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে রিভার্স পেরিস্টালসিস মানে রক্ত একবার যদি ডান থেকে বামে যায়, আরেকবার কোথায় আসবে? বাম থেকে ডানে আসবে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। আরেকটা জিনিস আমরা পর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছি, লার্ভা দশার নাম। তাহলে এদের ক্ষেত্রে যে লার্ভা দশাটা আছে, লার্ভা দশাটার নাম হচ্ছে ট্যাডপোল, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। তাহলে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি? লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপোল। লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপোল। লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপোল। এবং দেখো এখানে আরেকটা জিনিস লাস্ট মনে রাখবো, এদের ক্ষেত্রে প্রতীপ রূপান্তর দেখা যায়। প্রতীপ রূপান্তর। আমরা জানি যে আমরা যে মানুষ প্রাণী বা উন্নত প্রাণী, আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ছোটবেলায় যে বৈশিষ্ট্যগুলো ছিল, বা লার্ভা যদি বা ভ্রূণীয় দশায় যদি বলি, ভ্রূণীয় দশায় যে বৈশিষ্ট্যগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কি হয়েছে? উন্নত বৈশিষ্ট্য হয়েছে। ওদের ক্ষেত্রে উল্টাটা ঘটে। যেমন আমরা জানি, যদি কেউ যদি ধরো তুমি যে ক্লাব পছন্দ করে, সেই ক্লাবে যদি একটা জার্সি কিনো, যদি 10 বছর আগে যে জার্সিটাকে কি বলে? রেট্রো জার্সি বলে না? একইভাবে এদের ক্ষেত্রে কি হয়? উন্নত না হয়ে কি হয়? অবনত হয়।
দেখো একটা বাচ্চা প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্য ছিল বড় হওয়ার সাথে সাথে বৈশিষ্ট্যগুলো উন্নত না হয়ে অবনত হয়েছে, মানে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য অর্জন করছে, এই ধরনের রূপান্তরকে বলা হয় প্রতীপ রূপান্তর, যেটার ইংলিশ হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। যেটার ইংলিশ কি? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তার মানে লার্ভা দশা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যে পরিণত হয়। ঠিক আছে, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য পরিণত হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা আশা করি কেউ ভুলবো না। ইউরোকর্ডাটার নামের মধ্যে আছে অরা মানে ল্যাজ, কর্ডাটা মানে নটোকট। ল্যাজে লার্ভা দশায় কি থাকে? নটোকট থাকে। সেটা উন্নত, সেটা যখন পরিণত বয়সে সেটা থাকে না। স্নায়ুরজ্জু থাকে কেবলমাত্র লার্ভা দশায়। এদের মধ্যে সাইফন নামক একটা অংশ থাকে যেটা পানিকে আন্দোলিত করে। তো এই কারণে এদেরকে কি নামে ডাকা হয়? সাগর ফোয়ারা নামে ডাকা হয়। এরা কোন ধরনের প্রাণী? এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী। দেহের আবরণটার নাম হচ্ছে টিউনিক। সেই টিউনিক তৈরি হয়েছে যে পদার্থ দিয়ে, তার নাম হচ্ছে টিউনিসিন। এবং টিউনিসিন কোন জাতীয় পদার্থ? সেলুলোজ জাতীয় পদার্থ। যেহেতু ইউরোকর্ডাটা হচ্ছে আদি কর্ডাটা, তার মানে এর বৈশিষ্ট্য হবে আদি প্রাণীদের মতো। দ্যাট মিনস এরা হচ্ছে রক্ত সংবহনতন্ত্রটা কেমন হবে? মুক্ত। হৃদচক্রে কোন ধরনের পেরিস্টালসিস ঘটবে? রিভার্স পেরিস্টালসিস, মানে রক্ত একবার ডান থেকে বামে যাবে আর একবার বাম থেকে ডান যাবে। লার্ভা দশার নামটা বলছে মুখস্থ করতে হবে। ট্যাডপল নামক লার্ভা দশা থাকে এবং প্রতীপ রূপান্তর ঘটে। কি রূপান্তর ঘটে? প্রতীপ রূপান্তর ঘটে। এদের কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা বই থেকে দেখে নিবে। এদের উদাহরণগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা যদি আরেকটু সামনে আগাই, এই যে ইউরোকর্ডাটা উপপর্বটা ছিল, সেই উপপর্বটাকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করছি: এসিডিয়াসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া। এসিডিয়াসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া। আগে বলে রাখি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ব্যাপারটা কিন্তু এরকম না। তাও আমরা যেহেতু সব কিছুই মোটামুটি পড়বো, তার জন্য এটাও আমরা বাদ দিব না। আমরা যদি চলে আসি এসিডিয়াসিয়া, এসিডিয়াসিয়া, তাহলে এরা কার কার মধ্যে আছে? এরা আছে ইউরোকর্ডাটার মধ্যে আছে। তাহলে এদের বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই কার বৈশিষ্ট্যের মিল পাবো? ইউরোকর্ডাটার মিল পাবো। তাহলে 1 নাম্বার পয়েন্ট লিখে রাখো, এদেরকে বলা হয় সমুদ্রের ফোয়ারা বলা হয়। কি বলা হয়? সমুদ্রের ফোয়ারা। কেন সমুদ্রের ফোয়ারা বলা হয়? তাহলে এই পয়েন্টটা তুমি এখন ডিটেলস লিখতে পারবা। কারণ এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে হচ্ছে সাইফন থাকে। এদের মধ্যে কি থাকে? সাইফন থাকে। এদের মধ্যে কি থাকে? দুটি নলাকার প্রবর্ধন থাকে, যে দুটি নলাকার প্রবর্ধনের নাম হচ্ছে সাইফন। যে দুটি নলাকার প্রবর্ধনের নাম হচ্ছে সাইফন। এই সাইফনের সাহায্যে কি করে? পানিকে আন্দোলিত করে। এই কারণে এদেরকে কি নামে ডাকা হয়? এদেরকে ডাকা হয় হচ্ছে সমুদ্রের ফোয়ারা নামে। তাহলে এই যে আমরা একটু আগে একটা প্রাণী দেখছি, বইতে কথাটা এইভাবে লেখা আছে, এদের এক প্রান্ত, দেখো এদের এক প্রান্ত, বইতে কথাটা লেখা আছে এক প্রান্ত হচ্ছে ভিত্তিতলের সংলগ্ন থাকে। দেখো এই যে নিচে একটা ভিত্তিতল আঁকছে, দেখছো? এই যে নিচের প্রান্তটা, এটা হচ্ছে ভিত্তিতলে সংযুক্ত। তাহলে এক প্রান্ত, 2 নাম্বার পয়েন্টে আমরা কি লিখবো? এক প্রান্ত কোথায় সংযুক্ত থাকে? এক প্রান্ত হচ্ছে ভিত্তিতলে সংযুক্ত থাকে। আর অপর প্রান্তে কি থাকে? অপর প্রান্তে হচ্ছে দুটি প্রবর্ধন থাকে, যে দুটি প্রবর্ধনের নাম কি? সাইফন। আর সাইফনের উপস্থিতির জন্য এদেরকে কি নামে ডাকা হয়? সমুদ্রের ফোয়ারা নামে ডাকা হয়। সমুদ্রের ফোয়ারা নামে ডাকা হয়। এবং এরা হচ্ছে এককভাবেও থাকতে পারে, কলোনি হয়েও থাকতে পারে। কলোনি মানে কি? একটা কলোনি নাম শুনছো না, যেখানে অনেকগুলো বাড়ি থাকে, তাকে কি বলে? একটা কলোনি বলে না? তাহলে এরা এককভাবেও থাকতে পারে, আবার কলোনি আকারেও কলোনিবাসী হয়েও থাকতে পারে। এবং এদের আবরণটাও ঠিক সেম হবে। আবরণটা কি দ্বারা নির্মিত হবে? এদের দেহের আবরণটা হচ্ছে টিউনিক দ্বারা নির্মিত হবে। তাহলে আমি কিন্তু শর্টকাটে লিখতেছি, তোমরা কিন্তু একটু ডিটেলস আকারে পয়েন্টগুলো লিখবে। টিউনিক নির্মিত আবরণী থাকে। কি নির্মিত আবরণী থাকে? টিউনিক নির্মিত আবরণী থাকে। লার্ভা দশায় ল্যাস থাকে, ঠিক সেম। বইতে দেখবে এই পয়েন্টগুলো আছে। লার্ভাতে ল্যাস থাকে। আর পরিণত প্রাণীতে আমরা একটু আগে পড়ছি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, মানে প্রতীপ রূপান্তর দেখা যায়। কি দেখা যায়? প্রতীপ রূপান্তর দেখা যায়। ওই যে প্রতীপ রূপান্তর যখন ঘটে, তখন ল্যাসটা কি হয়? বিলুপ্ত হয়ে যায়। তার লার্ভাতে ল্যাস থাকে, কিন্তু পরিণত প্রাণীতে ল্যাস থাকে না। লার্ভাতে ল্যাস থাকে, কিন্তু পরিণত প্রাণীতে ল্যাস থাকে না। তাহলে আমাদের এসিডিয়াসিয়া গেল একদম পুরা কিসের মতো? কপি। মোটামুটি আমাদের পুরো ইউরোকর্ডাটা যেভাবে বলছি সেভাবে, জাস্ট একটা পয়েন্ট এক্সট্রা লিখতে বলছি। সে পয়েন্টের নাম কি? টিউনিক নির্মিত আবরণ থাকে। তারপর যদি আমরা চলে আসি থেলিয়াসিয়া, এদের ক্ষেত্রে আমরা 1 নাম্বার পয়েন্ট লিখবো হচ্ছে একক বা কলোনি।
এদের ক্ষেত্রে আমরা 1 নম্বর পয়েন্ট কি লিখব, এককভাবেও থাকতে পারে, কলোনি করেও থাকতে পারে। এবং এখানে কি লিখছে দেখো, দেহ হচ্ছে নল বা পিপা আকৃতির। বইতে একটা কথা আছে, দেখো কোন আকৃতির, এটা হচ্ছে নল আকৃতির কিংবা পিপা আকৃতির। কথাটা পিপা আকৃতির কথাটার মানে হচ্ছে ড্রাম আকৃতির। পিপা আকৃতির কথাটার মানে কি, পিপা আকৃতির কথাটার মানে হচ্ছে ড্রাম আকৃতির। পিপা আকৃতির কথাটার মানে হচ্ছে কি আকৃতির, পিপা আকৃতির কথা মানে হচ্ছে ড্রাম আকৃতির। তাহলে কি লিখবো, দেহ ফাঁপা নল, দেখো ভিতরে মনে হচ্ছে না পুরোটা ফাঁপা, ভিতরে কিছু নাই, তাহলে আমরা কি লিখবো, দেহ হচ্ছে ফাঁপা নল আকৃতির কিংবা পিপা আকৃতির। ফাঁপা নল আকৃতির কিংবা পিপা আকৃতির। এবং এদের ক্ষেত্রে কি হয় জানো, দুইটা সাইফন দুই প্রান্তে থাকে। আগেরটার ক্ষেত্রে দেখো একটা সাইফন ছিল, দুইটা সাইফনে কিন্তু উপরের সাইডে ছিল, কিন্তু এসিডিয়াসিয়ার সাথে থ্যালাসিয়ার পার্থক্য জায়গাটা কোথায় হবে, তাহলে ওইখানে দুটি প্রবর্ধন, অর্থাৎ দ্যাট মিনস দুইটা সাইফন ছিল এক প্রান্তে, আর এখানে দুইটা সাইফন কোথায় থাকবে, দুইটা সাইফন দুই প্রান্তে। তাহলে থ্যালাসিয়ার ক্ষেত্রে কি মনে রাখবো, দুটি সাইফন কোথায় থাকবে, দুই প্রান্তে। দুটি সাইফন কোথায় থাকবে, দুইটি সাইফন থাকবে হচ্ছে দুই প্রান্তে। দুইটি সাইফন থাকবে কয় প্রান্তে, দুইটি সাইফন থাকবে হচ্ছে দুই প্রান্তে। দুইটি সাইফন দুই প্রান্তে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের থ্যালিয়াসিয়ার ক্ষেত্রে আলাদা করে মনে রাখতে হবে। থ্যালিয়াসিয়ার ক্ষেত্রে আলাদা করে এই পয়েন্টটাই হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে, আলাদা করে এটা হচ্ছে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা যদি আসি, লার্ভা হচ্ছে ল্যাজ বিশিষ্ট আর পরিণত প্রাণীতে ল্যাজ থাকে না। তাহলে লার্ভা হচ্ছে ল্যাজ বিশিষ্ট, লার্ভা হচ্ছে ল্যাজ বিশিষ্ট আর পরিণত প্রাণী হচ্ছে ল্যাজ বিহীন। সেম সেম কিন্তু পরিণত প্রাণী ল্যাজ বিহীন। তোমরা জাস্ট মনে রাখবা যে ধরো অনেক বৈশিষ্ট্য তো বইতে আছে, আমি যে কয়েকটা লিখে দিছি ওই কয়েকটা স্পেসিফিক্যালি মনে রাখবা, তাহলে দেখবা তোমার পরীক্ষার হলে লিখতে খুব বেশি ঝামেলা হবে না। তাহলে কি লিখলে, লার্ভা হচ্ছে ল্যাজ বিশিষ্ট আর পরিণত প্রাণী কেমন, পরিণত প্রাণী হচ্ছে ল্যাজ বিহীন, পরিণত প্রাণী হচ্ছে ল্যাজ বিহীন। তাহলে বেসিক কোন পয়েন্টটা লিখতে হবে, দুইটা সাইফন থাকে, দুই প্রান্তে দুইটা সাইফন থাকে। আগেরটার ক্ষেত্রেও দুই প্রান্তে, এক প্রান্তে দুইটা সাইফন ছিল, সেটা এক প্রান্তে, আর এটার ক্ষেত্রে দুই প্রান্তে। আর এটার আকৃতিটা মনে রাখতে হবে কি আকৃতির, ফাঁপা নল আকৃতি কিংবা পিপা আকৃতির। এখান থেকে এই দুইটা পয়েন্ট হচ্ছে আলাদা করে মনে রাখবা, এবং পরীক্ষায় যদি লিখো তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে লিখতে হবে। তারপর আমরা গেল থ্যালাসিয়া গেল, এরপরে হচ্ছে লার্ভাসিয়া। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে লার্ভাসিয়া। এই যে লার্ভাসিয়া, এই লার্ভাসিয়া কথাটা কোথা থেকে আসছে, লার্ভা, লার্ভা কথাটা আমরা কি পড়ছি, লার্ভা, কার লার্ভা, ব্যাঙের লার্ভার কথা আমরা পড়ছি না। তাহলে ঠিক সেম এরা কি আকৃতির হবে, তাহলে লার্ভা কথাটা শুনেই আমরা ব্যাঙের লার্ভার কথাটা পড়ছি, ব্যাঙ নিয়ে আমরা যে ক্লাসে আমাদের পড়াই ছিল লার্ভা কথাটা শুনছি না। তাহলে লার্ভাসিয়ার মেইন বৈশিষ্ট্য কিছু যদি এখান থেকে তুমি মনে না রাখো, একটা মনে রাখবা, এরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির, মানে ব্যাঙের যে বাচ্চা কি বলে, ব্যাঙাচি বলে না, এরা হচ্ছে ব্যাঙাচি সদৃশ বা ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি সদৃশ কিংবা ব্যাঙাচি আকৃতির। এবং সাইফন কি হবে, প্রথমটার ক্ষেত্রে দুইটা সাইফন ছিল এক প্রান্তে, এদের ক্ষেত্রে দুইটা সাইফন, দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা সাইফন ছিল দুই প্রান্তে, এদের ক্ষেত্রে সাইফন হচ্ছে অনুপস্থিত, এদের ক্ষেত্রে সাইফন অনুপস্থিত, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যাঙাচি আকৃতির, এদের ক্ষেত্রে সাইফন কেমন, সাইফন হচ্ছে অনুপস্থিত, সাইফন হচ্ছে অনুপস্থিত। এবং এদের ক্ষেত্রে ফুলকা ছিদ্র থাকে দুইটি, কি মনে রাখবো, ফুলকা ছিদ্র, ফুলকা ছিদ্র কয়টি থাকবে, ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে দুইটি, ফুলকা ছিদ্র কয়টি থাকবে, ফুলকা ছিদ্র থাকবে হচ্ছে দুইটি। এই তিনটা পয়েন্ট এদের ক্ষেত্রে আমরা আলাদা করে মনে রাখবো, এই তিনটা পয়েন্ট এদের ক্ষেত্রে আমরা আলাদা করে অবশ্যই অবশ্যই মনে রাখবো। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই।